স্যার, একটা কথা বলি। ক্লাস শেষ করে বের হতে যাব, ঠিক তখনই পেছন থেকে মেয়েলি কণ্ঠটা ভেসে এলো। ঘুরে তাকাতেই দেখি নীলা দাঁড়িয়ে আছে, হাতে খাতা, চোখে সেই চিরচেনা শান্ত দৃষ্টি। আমি হালকা ভ্রুকুচকে বললাম, বলো। নীলা একটু ইতস্তত করে সামনে এলো। আপনি কি সব সময় এত রাগী থাকেন? মানে? মানে ক্লাসের সবাই আপনাকে ভয় পায়, কিন্তু আমার মনে হয় আপনি আসলে তেমন না। তুমি কি আমাকে নিয়ে গবেষণা করো? নীলা ঠোঁট কামড়ে মাথা নিচু করল। না মানে একটু। মেয়েটার লাজুক ভাবটা দেখে অজান্তেই হাসি পেল। এ মেয়েটা অন্যদের মতো না। ক্লাসের সবাই যেখানে আমাকে কড়া শিক্ষক ভাবে, সেখানে নীলা সবসময় অন্যরকম আচরণ করে। আমি আবির, নতুন লেকচারার হিসেবে ভার্সিটিতে জয়েন করেছি মাত্র 6 মাস হলো। আর নীলা আমার স্টুডেন্ট। শান্ত, ভদ্র, পড়াশোনায় ভালো, কিন্তু সবচেয়ে আলাদা তার চোখ দুটো। কেন জানি না, ওর চোখে তাকালে সব রাগ হারিয়ে যায়। পরের দিন ক্লাসে ঢুকতে দেখি সবাই হইচই করছে, শুধু নীলা চুপচাপ বসে বই দেখছে। আমি ক্লাস নেওয়া শুরু করলাম। হঠাৎ একটা প্রশ্ন করতেই পুরো ক্লাস চুপ। আমি বললাম, কেউ পারবে না এই প্রশ্নের উত্তর দিতে? নীলা ধীরে হাত তুলল। স্যার, আমি চেষ্টা করতে পারি। বলো। মেয়েটা এত সুন্দর করে উত্তর দিল যে আমি নিজেও অবাক। পুরো ক্লাস তাকিয়ে আছে ওর দিকে। আমি মাথা নেড়ে বললাম, ইমপ্রেসিভ। এই ছোট্ট প্রশংসাতেই মেয়েটার মুখ লাল হয়ে গেল। দিন যেতে লাগলো। কখন যে নীলার সাথে আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে গেল বুঝতে পারিনি। অবশ্য সম্পর্ক বলতে বন্ধুত্বের মতো। ক্লাস শেষে নোট নিয়ে আলোচনা, লাইব্রেরিতে দেখা হওয়া। একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল, ক্যাম্পাস প্রায় ফাঁকা। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ পাশে এসে দাঁড়ালো নীলা। স্যার, আপনি বৃষ্টি পছন্দ করেন? আমি তাকালাম ওর দিকে। অনেক। নীলা মুচকি হেসে বলল, আমিও। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর মেয়েটা হঠাৎ বলল, স্যার, একটা কথা জিজ্ঞেস করি। করো। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? প্রশ্নটা শুনে আমি একটু থমকে গেলাম। আমি হেসে বললাম, এই প্রশ্নের উত্তর তোমার জানার দরকার নেই। নীলা নিচের দিকে তাকিয়ে বলল, হয়তো আছে। আমি কিছুক্ষণ চুপ থেকে একটা শান্ত কণ্ঠে বললাম, না, নেই। তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার টিচার। বাস ততটুকুতেই থাকার চেষ্টা করো। তারপর হনহন করে সেখান থেকে চলে গেলাম। তারপর থেকে আমি প্রায়ই নিজেকে দূরে রাখার চেষ্টা করতে লাগলাম, কারণ আমি শিক্ষক আর ও আমার ছাত্রী। কয়েকদিন নীলাকে এড়িয়ে চললাম, ক্লাস ছাড়া কথা বলতাম না। মেয়েটাও চুপচাপ হয়ে গেল। একদিন স্টাফ রুম থেকে বের হতেই দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল। কি ব্যাপার, তুমি এইখানে? আপনি আমাকে এড়িয়ে চলছেন কেন? এড়িয়ে গেলাম কোথায়? ক্লাসে তো সঠিকভাবেই পড়াই। নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, ক্লাসে পড়ানো আর মানুষের সাথে কথা বলা এক জিনিস না স্যার। আগে অন্তত 2 মিনিট হলেও কথা বলতেন, এখন তো চোখ তুলে তাকানো না। আমি বিরক্ত গলায় বললাম, নীলা, তোমার এসব ব্যাপারে এত ভাবার দরকার নেই, পড়াশোনায় মন দাও। নীলা ঠোঁট কামড়ে চুপ করে রইল, কিন্তু ওর চোখের ভেতরে কষ্টটা স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল মেয়েটা অনেক কিছু বলতে চায়, অথচ ভাষা খুঁজে পাচ্ছে না। আমি পাশ কাটিয়ে চলে যেতে নিলেই পেছন থেকে আবার ডাকল, একটা মানুষ হঠাৎ করে বদলে গেলে খারাপ লাগাটা কি স্বাভাবিক না? সব কিছুর কারণ জানতে নেই বলেই সেখান থেকে চলে এলাম। পরে কয়েকদিন নীলা আগের থেকেও বেশি চুপচাপ হয়ে গেল। ক্লাসে আসে, একদম প্রথম বেঞ্চে বসে মন দিয়ে পড়ে। তারপর ক্লাস শেষ হলেই চুপচাপ বের হয়ে যায়। আগের মতো কোনো প্রশ্ন করে না, অকারণে কথা বলে না, হাসাহাসি না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটার এই চুপ হয়ে যাওয়াটা আমার ভেতরেই অস্বস্তি তৈরি করতে লাগলো। একদিন ক্লাসে একটা টপিক বোঝাচ্ছিলাম, হঠাৎ দেখি নীলা অন্যমনস্ক হয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। আমি একটু কড়া গলায় বললাম,
নীলা, আমি কি বাইরে কি হচ্ছে সেটা দেখাচ্ছি? পুরো ক্লাস চুপ হয়ে গেল। সবাই নীলার দিকে তাকালো। মেয়েটা হঠাৎ চমকে উঠে দাঁড়িয়ে গেল। সরি স্যার। মনোযোগ না থাকলে ক্লাসে না আসলেও পারো। কথাটা বলার পরই লক্ষ্য করলাম মেয়েটার চোখ ভিজে উঠেছে, কিন্তু ও কিছু বলল না। মাথা নিচু করে বসে রইল পুরোটা সময়। ক্লাস শেষ হওয়ার পর সবাই বেরিয়ে গেলেও নীলা বসে রইল। আমি খাতা গোছাতে গোছাতে বললাম, কিছু বলবে? আপনি আমাকে এত অপছন্দ করেন কেন? আমি সেটা কখন বললাম? বলেননি, কিন্তু সেইটা আপনার ব্যবহারেই প্রকাশ পাচ্ছে। সেটা তোমার দোষ। ক্লাসে ঠিকমতো মনোযোগ না দিলে তো বকা দিবই। আমি ক্লাসের কথা বলছি না শুধু। তাহলে? নীলা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। চোখ দুটো ভেজা, কিন্তু সেই ভেজা চোখেও অদ্ভুত এক জেদ। এই যে হঠাৎ করে বদলে যাওয়া, এটা। আগে আপনি আমার সাথে কথা বলতেন, হাসতেন, আমি কিছু না বুঝলে আবার বুঝিয়ে দিতেন। আর এখন মনে হয় আমি সামনে আসলেই আপনি বিরক্ত হন। তুমি যেটা ভাবছো ব্যাপারটা তেমন না। তাহলে কেমন? আমি চুপ। মেয়েটা আবার বলল, জানেন, আপনি বদলে যাওয়ার পর আমি নিজেকেই প্রশ্ন করেছি 1000 বার, আমি কি কোনো ভুল করেছি? কোনো কথা কি আপনাকে কষ্ট দিয়েছে? কিন্তু উত্তর পাইনি। শুধু দেখেছি আপনি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। কারণ এই দূরত্বটাই দরকার। দরকার? কার জন্য? আমাদের দুজনের জন্য। নীলা হালকা হেসে ফেলল, তবে সেই হাসিটা ভীষণ কষ্টের ছিল। আপনি কি সত্যিই মনে করেন দূরে থাকলে সব ঠিক হয়ে যাবে? কিছু অনুভূতিকে বাড়তে দিতে নেই। আপনি সবসময় এত হিসেব করে কথা বলেন কেন? কারণ আমি বাস্তবতা বুঝি। আর আমি বুঝি না? আমি চুপ হয়ে গেলাম। নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে নিচু গলায় বলল, আমি জানি আপনি আমার শিক্ষক, আমি এটাও জানি আমাদের মাঝে একটা সীমা আছে, কিন্তু আপনি কি জানেন সবচেয়ে বেশি কষ্ট কিসে হয়? আমি কোনো উত্তর দিলাম না। নীলা নিজেই বলল, যখন একটা মানুষ হঠাৎ করে অচেনা হয়ে যায়। পুরো ক্লাসরুম নিস্তব্ধ। বাইরে বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, আর সেই নীরবতার মাঝেই মেয়েটার প্রতিটা কথা আমার বুকের ভেতর গিয়ে লাগছিল। নীলা ধীরে বলল, আগে আমি ক্লাসে আসতাম শুধু পড়ার জন্য, এখন আপনার একটা কেমন আছো শোনার জন্য পুরো দিন অপেক্ষা করি। আমি চোখ বন্ধ করে ফেললাম এক মুহূর্তের জন্য, কারণ আমি জানতাম এই কথাগুলো শুনে দুর্বল হয়ে পড়েছি আমি নিজেও। আমি নিজেকে শক্ত করে বললাম, নীলা, এসব বন্ধ করো। কেন? সত্যি কথা শুনতে ভয় লাগে? এখানে এসব সত্যি মিথ্যা যাচাই করার জন্য আমি আসি না। আর মূল কথা, তুমি এখন যেটাকে অনুভূতি ভাবছো এটা সাময়িক, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু না। আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, আজকের পর থেকে তুমি এসব কোনো বিষয়ে আমার সাথে কথা বলতে আসবে না। আমি চাই না তোমার জন্য আমার সম্মান নষ্ট হোক। আর হ্যাঁ, আজকের পর থেকে আমি তোমার টিচার, এই জিনিসটা মাথায় রাখবে। বলেই আমি ক্লাস থেকে বের হয়ে গেলাম। পেছনে একবারও তাকাইনি, কারণ আমি জানতাম একবার তাকালেই হয়তো দুর্বল হয়ে পড়ব। সেদিনের পর থেকে সত্যিই বদলে গেল সব কিছু। আমি নিজেকে পুরোপুরি গুটিয়ে নিলাম। ক্লাসে ঢুকতাম, পড়াতাম, তারপর কোনো দিকে না তাকিয়ে বের হয়ে যেতাম। নীলাও আর কখনো সামনে এসে কথা বলার চেষ্টা করেনি। আগে যেখানে ক্লাস শেষে ও নোট নিয়ে দাঁড়িয়ে থাকতো, এখন ক্লাস শেষ হতেই চুপচাপ ব্যাগ গুছিয়ে চলে যায়। আগে লাইব্রেরিতে হঠাৎ দেখা হলে মুস্কি হেসে স্যার বলতো, এখন চোখাচোখি হলেও মুখ ফিরিয়ে নেয়। আর আমিও এমন ভাব করতাম যেন কিছুই অনুভব করি না। কিন্তু সত্যিটা হলো, মেয়েটার এই নীরবতাটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। একদিন ক্লাসে ঢুকে দেখি নীলা আগের জায়গাতেও বসে না, একদম শেষ বেঞ্চে বসেছে। মাথা নিচু করে খাতায় কি যেন লিখছে। পুরো ক্লাসে একবারের জন্য চোখ তুলে তাকালো না আমার দিকে। কেন জানি বুকের ভেতরটা হঠাৎ খালি খালি লাগলো। আমি নিজেকে সামলে নিয়ে পড়ানো শুরু করলাম। ক্লাসের মাঝে একটা প্রশ্ন করলাম। আগে হলে সবার আগে নীলা হাত তুলতো, কিন্তু আজ চুপ। আমি ইচ্ছে করে বললাম, নীলা, তুমি বলো। নীলা দাঁড়িয়ে বলল, সরি স্যার, মনে করতে পারছি না।
আমি অবাক হলাম। এই মেয়েটা কখনো পড়া না করে আসে না। আমি ঠান্ডা গলায় বললাম, মনোযোগ না থাকলে এমনটাই হবে। নীলা কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে পড়ল। আর কেন জানি না, সেদিন পুরো ক্লাসটাই আমার খারাপ গেল। দিন যেতে লাগলো, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, তারপর ধীরে ধীরে 4 মাস কেটে গেল। এই 4 মাসে আমাদের মাঝে প্রয়োজন ছাড়া একটা কথাও হয়নি। ক্লাসে শুধু শিক্ষক আর ছাত্রীর সম্পর্কটাই ছিল, আর তার বাইরে কিছু না। কিন্তু মাঝে মাঝে আমি অনুভব করতাম নীলা বদলে গেছে। আগে সে প্রাণবন্ত মেয়েটা আর নেই। এখন সব সময় চুপচাপ থাকে, বন্ধুদের সাথেও কম কথা বলে। ক্লাস শেষ হলেই দ্রুত বের হয়ে যায়। কয়েকবার ইচ্ছে হয়েছিল ডেকে জিজ্ঞেস করি কেমন আছো, কিন্তু পারিনি। নিজেকেই থামিয়ে দিয়েছি প্রতিবার, কারণ আমি ভয় পেতাম আবার যদি সব কিছু আগের মতো হয়ে যায়। একদিন ভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল, সব স্টুডেন্টরাই ছিল সেখানে। আমিও টিচারদের সাথে বসেছিলাম। হঠাৎ চোখ গিয়ে আটকে গেল নীলার ওপর। হালকা আকাশি রঙের ড্রেস পরেছিল, চুলগুলো খোলা, খুব সাধারণভাবে ছিল, তবুও কেন জানি চোখ সরাতে পারছিলাম না। মেয়েটা বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। আমি সাথে সাথে চোখ ফিরিয়ে নিলাম। নিজের ওপরই রাগ হচ্ছিল। আমি তো নিজেই ওকে দূরে ঠেলে দিয়েছি, তাহলে আজ কেন কষ্ট হচ্ছে? সেদিন বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। মাথাটা প্রচণ্ড ধরেছিল। ঘরে ঢুকতেই আম্মু বললেন, ফ্রেশ হয়ে নিচে আয়, কথা আছে। আমি ক্লান্ত গলায় বললাম, কি কথা? আগে আয় তো। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখি আব্বু বসে আছেন। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে? সবাই এত সিরিয়াস কেন? আম্মু মুচকি হেসে বললেন, কালকে বিকেলে একটা জায়গায় যেতে হবে। কোথায়? মেয়ে দেখতে। কথাটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ হয়ে রইলাম। তারপর বিরক্ত হয়ে বললাম, আম্মু প্লিজ, এখন এসবের জন্য আমি প্রস্তুত না। কেন, কি সমস্যা? তোর বয়স কম হয়নি আবির, আর মেয়েটাও খুব ভালো, শিক্ষিত, ভদ্র পরিবার। তুই একবার দেখে আয়, তারপর না হয় সিদ্ধান্ত নিব। আমি মাথা নিচু করে সোফায় হেলান দিলাম। অদ্ভুতভাবে ঠিক তখনই একটা মুখ ভেসে উঠল চোখের সামনে। শেষ বেঞ্চে চুপচাপ বসে থাকা একটা মেয়ে, যে 4 মাসেও একবার আমার সামনে এসে কিছু বলেনি। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললাম। আর কেন জানি বুকের ভেতরটা হঠাৎ খুব অস্থির হয়ে উঠল। আম্মুর কথা শুনে আমি বিরক্ত হয়ে উঠে দাঁড়ালাম। তোমরা কেন বুঝতে চাও না আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না? সব কিছুর জন্য মানুষ আগে থেকে প্রস্তুত থাকে না আবির। একটা সময় পর সংসার ও জীবনের অংশ। আমার এখন এসব নিয়ে ভাবার সময় নেই। সময় নেই নাকি মন নেই? আমি চুপ হয়ে গেলাম, কারণ উত্তরটা আমি নিজেও জানতাম না। শুধু জানতাম আমার ভেতরে কোথাও একটা অদ্ভুত অস্থিরতা জমে আছে, যার কারণ আমি নিজেও এড়িয়ে যেতে চাইছি। আমরা তো জোর করে কিছু করছি না, শুধু একবার গিয়ে দেখে আয়। পছন্দ না হলে না করে দিব। এইভাবে নিরাশ করিস না বাবা। যদি তোকে নিয়ে আমরা কোনো কিছু ভাবতে না পারি, তাহলে বাবা মা হয়ে কী লাভ? তোর কথা না হয় বাদ দিলাম, আমাদের কথাটা তো ভাব। আমাদের কি বয়স কম হয়েছে? কখন কি হয়ে যায় বলা যায় না। আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারি। আম্মু প্লিজ এসব বলো না, আমার অনেক খারাপ লাগে। তাহলে বিয়েতে রাজি হ, শোন আমাদের কথা। আমি কিছুটা চিন্তায় পড়ে গেলাম। কি বলবো? সত্যি কথা বলতে আজ পর্যন্ত আব্বু আম্মু আমার মুখে মুখ ফুটে কিছু চায়নি। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি, কখনো নিষেধ করেননি। আর আজকে ওনাদের এই ভাব দেখে আমি আরও ভেঙে পড়লাম। তারপর মনকে শক্ত করে বললাম, ঠিক আছে, তোমরা গিয়ে দেখে আসো, তোমাদের পছন্দই আমার পছন্দ। এভাবে হয় নাকি? তোর বিয়ে আর তুই মেয়ে দেখবি না? আমার বিশ্বাস আছে তোমাদের ওপর। আম্মু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আব্বু হাত তুলে থামালেন। তারপর দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ঠিক আছে, আমরা দেখে আসি, কিন্তু পরে যেন কোনো অভিযোগ না থাকে। আমি আর কিছু বললাম না, শুধু মাথা নিচু করে বসে রইলাম। পরের দিন বিকেলে আব্বু আম্মু মেয়ে দেখতে গেলেন। আমি ইচ্ছে করেই বাসা থেকে বের হয়ে গেলাম। শহরের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে লাগলাম।
মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, আপনি কি সত্যি মনে করেন দূরে থাকলে সব ঠিক হয়ে যাবে? 4 মাস আগের এই কথাটা এখনও কানে বাজে। আমি বিরক্ত হয়ে মাথা ঝাঁকালাম। কেন বারবার মেয়েটার কথা মনে পড়ছে? নিজেকেই বোঝালাম সব শেষ হয়ে গেছে। ও এখন শুধু আমার স্টুডেন্ট, এর বেশি কিছু না। রাত প্রায় 9টার দিকে বাসায় ফিরলাম। দরজা খুলতেই দেখি আম্মুর মুখে হাসি। আমাকে দেখেই বললেন, এসেছিস বাবা? জানিস মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে, আর আলহামদুলিল্লাহ সব কথা পাকাপাকি করে এসেছি। আমি জুতা খুলতে খুলতেই বললাম, এত তাড়াতাড়ি? হ্যাঁ, মেয়ের পরিবার খুব ভালো, আমাদেরও পছন্দ হয়েছে। আর তারা তোকে খুব পছন্দ করেছে। আমাকে দেখেইনি, পছন্দ করলে কিভাবে? তোর ছবি দেখেছে? আমি আর কিছু বললাম না। ঠিক তখনই আম্মু একটা ছবি এগিয়ে দিলেন। এই নে মেয়ের ছবি, দেখে বল কেমন লাগলো। আমি ছবিটার দিকে একবারও না তাকিয়ে বললাম, পরে দেখব। বলেই সোজা নিজের রুমে চলে এলাম। রুমে ঢুকে শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেললাম। মাথাটা অদ্ভুত ভার লাগছিল। ফোনটা হাতে নিয়ে অকারণে স্ক্রল করতে লাগলাম। হঠাৎ ভার্সিটির একটা গ্রুপে চোখ গেল। আজকের প্রোগ্রামের কয়েকটা ছবি পোস্ট হয়েছে। ছবিগুলোর মাঝে একটা ছবিতে নীলাকে দেখতে পেলাম। গোলাপি রঙের ড্রেসে দাঁড়িয়ে আছে। অদ্ভুতভাবে বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। আমি সাথে সাথে ফোনটা বন্ধ করে বিছানায় ছুঁড়ে দিলাম। নিজের ওপরই রাগ হচ্ছিল যে মানুষটাকে নিজেই দূরে ঠেলে দিয়েছি, আজ তাকে অন্য কারোর সাথে দেখে কেন এত খারাপ লাগছে। এরপর থেকেই বাসায় বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। আত্মীয়দের ফোন, কেনাকাটার আলোচনা, বিয়ের তারিখ ঠিক করা, সব কিছু খুব দ্রুত এগোতে লাগলো। আর আমি যেন পুরো ব্যাপারটার মাঝেও নেই, শুধু চুপচাপ সব কিছু দেখছিলাম। তবুও ভার্সিটিতে যাওয়া বন্ধ করিনি, কারণ ক্লাস ছিল। নিজেকে কাজে ব্যস্ত রাখাটাই সহজ মনে হচ্ছিল। কিন্তু একদিন ক্লাসে ঢুকেই বুকের ভেতর কেমন ধাক্কা খেলাম। আমি অজান্তেই পুরো ক্লাসে চোখ বুলালাম। দেখলাম কোথাও নীলা নেই। প্রথমে ব্যাপারটা স্বাভাবিকই মনে হলো, হয়তো অসুস্থ, হয়তো কোনো কাজ আছে। আমি ক্লাস নেওয়া শুরু করলাম, কিন্তু পুরো সময়টাই অদ্ভুত অস্থির লাগছিল। পরের দিনও নীলা এলো না, তার পরের দিনও না। 1 সপ্তাহ হয়ে গেল। আমি অবশেষে ওর এক বান্ধবীকে ডেকে জিজ্ঞেস করলাম, নীলা কি অসুস্থ? মেয়েটা একটু অবাক হয়ে বলল, জানি না স্যার, কয়েকদিন ধরে কারো সাথে যোগাযোগ করছে না। আমি ভ্রুকুচকে বললাম, মানে? ফোনও বন্ধ, আর আমরা কেউ ওর বাসার ঠিকানা জানি না। কথাগুলো শুনে বুকের ভেতর হঠাৎ কেমন শূন্য লাগলো। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। কিন্তু ঠিক ছিল না কিছুই। সেদিন পুরো ক্লাসে একবারের জন্য মন বসাতে পারিনি। বারবার চোখ চলে যাচ্ছিল সেই খালি জায়গাটার দিকে যেখানে নীলা বসত। শেষ বেঞ্চে না, প্রথম বেঞ্চে না, পুরো ক্লাসে যেন মেয়েটার অনুপস্থিতি ছড়িয়েছিল। এরপর আরও কয়েকদিন কেটে গেল, তবুও নীলার কোনো খবর নেই। আর ঠিক তখনই আম্মু একদিন রাতে বললেন, আগামী সপ্তাহ থেকে তোর ছুটি নিতে হবে, বিয়ের আগে অনেক কাজ আছে। আমি অন্যমনস্ক গলায় বললাম, হুম। বললেই হবে না, কালকেই ভার্সিটি থেকে ছুটির আবেদন দিবি। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। পরের দিন ভার্সিটিতে গিয়ে ছুটির আবেদন দিলাম। স্টাফ রুমে বসে কাগজে সাইন করতে করতে হঠাৎ চোখ গেল করিডোরের দিকে। অজান্তেই মনে হচ্ছিল হয়তো আজ নীলা আসবে, হয়তো হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে বলবে, স্যার আপনি এখনও আমার উপর রাগ করে আছেন। কিন্তু না, করিডোরটা ফাঁকাই রইল। আর কেন জানি না সেদিন প্রথমবারের মতো বুকের ভেতর ভয় ঢুকে গেল। অদ্ভুত এক ভয়, যেন আমি খুব গুরুত্বপূর্ণ কিছু হারাতে চলেছি। এরপর থেকেই বাসায় বিয়ের আয়োজন আরও জোরে শুরু হয়ে গেল। পুরো বাড়িটা যেন কয়েকদিনের মধ্যেই উৎসবের ঘরে পরিণত হলো। আত্মীয় স্বজনের আসা যাওয়া, আম্মুর ব্যস্ততা, আব্বুর হাজারো আয়োজন, সব কিছু মিলিয়ে চারপাশে আনন্দের কমতি ছিল না। কিন্তু সে আনন্দের মাঝেও আমি যেন কোথাও হারিয়েছিলাম। সবাই যখন আমার বিয়ে নিয়ে উচ্ছ্বাসিত, আমি তখনও অদ্ভুত এক শূন্যতা নিয়ে দিন কাটাচ্ছিলাম।
একদিন সকালে ঘুম থেকে উঠতেই দেখি পুরো ড্রয়িং রুম ভর্তি মানুষ। খালামণি, ফুপু, চাচাতো ভাই বোন সবাই মিলে হাসাহাসি করছে। আমাকে দেখে এক কাজিন বলে উঠল, কিরে ভাইয়া, মুখ এমন শুকনো কেন? মনে হচ্ছে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, আর বিয়ের পর তুমি শ্বশুরবাড়িতে গিয়ে থাকবা। সবাই হেসে উঠল। আমি শুধু হালকা হাসলাম, কারণ সত্যি বলতে আমার হাসিটাও এখন জোর করে আসে। দিন যত এগোচ্ছিল, বিয়ের তারিখও তত কাছে চলে আসছিল। আর অবশেষে বিয়ের দিন চলে এলো। সারা বাড়ি আলোয় ঝলমল করছে। গেটের সামনে বড় বড় লাইট, ফুলের সাজসজ্জা, চারপাশে মানুষের হইচই। আমাকে সাজিয়ে স্টেজে বসানো হয়েছে। সবাই এসে ছবি তুলছে, মজা করছে, হাসছে। কিন্তু আমার ভেতরটা তখনও অদ্ভুত শান্ত। না শান্ত না, হয়তো ক্লান্ত। একজন কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। কবুল বলার সময় হঠাৎ বুকের ভেতর কেমন কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে ধীরে বললাম, কবুল। সব কিছু খুব দ্রুত হয়ে গেল। বিয়ে শেষ, আত্মীয়দের ভিড়, ছবি তোলা, খাওয়া দাওয়া। তারপর রাতের দিকে বউ নিয়ে বাসায় ফিরলাম। কিন্তু এত কিছুর মাঝেও আমি এখন পর্যন্ত তার মুখ দেখিনি, না ছবিতে না বাস্তবে। স্টেজে যখন পাশে এসে বসলো তখনও দেখিনি। মুখে ঘোমটা ছিল, যা আমি সরাইনি, সেও সরায়নি। বাসার সামনে পৌঁছাতেই সবাই হইচই শুরু করে দিল। কেউ ফুল ছেটাচ্ছে, কেউ হাসছে, কেউ মজা করছে। আমি শুধু চুপচাপ দাঁড়িয়েছিলাম। একসময় নিয়ম শেষ করে বউকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। রাত তখন অনেক। আমি ধীরে দরজা খুলে রুমে ঢুকলাম। রুমটা ফুল দিয়ে সাজানো। হালকা গোলাপের ঘ্রাণ পুরো ঘরে ছড়িয়ে আছে। বিছানার একপাশে লাল শাড়ি পরে মাথা নিচু করে বসে আছে আমার স্ত্রী। আমি কয়েক সেকেন্ড দরজার কাছেই দাঁড়িয়ে রইলাম। অদ্ভুতভাবে বুকের ভেতরটা ধুকপুক করছিল। তারপর ধীরে গিয়ে সোফায় বসে পড়লাম। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু দেওয়ালে ঘড়ির শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর ধীরে উঠে দাঁড়ালাম। পা দুটো কেন যেন ভারী লাগছিল। ধীরে ধীরে বিছানার দিকে এগোলাম। মেয়েটা এখনও মাথা নিচু করে বসে আছে। আমি বিছানার পাশে বসে ধীরে হাত বাড়ালাম। তারপর খুব আস্তে করে ঘোমটাটা তুললাম। আর পরের মুহূর্তেই পুরো পৃথিবী যেন থেমে গেল। আমার নিঃশ্বাস আটকে গেল। চোখ বড় বড় হয়ে গেল অবিশ্বাসে, কারণ আমার সামনে বসে আছে নীলা। আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। কয়েক সেকেন্ড শুধু নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল আমি হয়তো স্বপ্ন দেখছি। আমি কাপা গলায় বললাম, নীলা। নীলা ধীরে চোখ তুলে তাকালো। সেই চেনা চোখ, সেই শান্ত মুখ, কিন্তু আজ ওর চোখে একসাথে ভয়, লজ্জা আর অদ্ভুত এক প্রশান্তি। আমি হতবাক হয়ে বললাম, এটা এটা কিভাবে সম্ভব? তুমি এখানে? নীলা ঠোঁট কামড়ে নিচের দিকে তাকালো। তারপর খুব আস্তে বলল, কারণ আপনি আমায় নিয়ে এসেছেন। আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। নীলা ধীরে ধীরে সব বলা শুরু করলো। সেদিন আমি ওকে দূরে সরিয়ে দেওয়ার পর নাকি ও অনেক কেঁদেছিল। অনেকবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছে আমাকে ভুলে যাওয়ার, কিন্তু পারেনি। তারপর একদিন সাহস করে আমার ছবিটা নিজের ফোন থেকে প্রিন্ট করে ওর বাবা মাকে দেখায়। সব খুলে বলে যে সে আমাকে পছন্দ করে, আমার সম্পর্কে বলে। আমি অবাক হয়ে শুধু শুনছিলাম। নীলা নিচু গলায় বলল, প্রথমে আম্মু আব্বু অবাক হয়েছিল, কিন্তু পরে যখন আপনার সম্পর্কে জানলো তখন তারা রাজি হয়ে যায়। তারপর এক ঘটকের মাধ্যমে আপনাদের বাসায় প্রস্তাব পাঠানো হয়, আর আলহামদুলিল্লাহ আঙ্কেল আন্টিও রাজি হয়ে যান। মানে দুই পরিবারের কেউ কিছু জানতো না? না, মাঝখানে যা হয়েছে সেসব কেউ জানে না, শুধু আমি জানতাম আর আপনি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর হঠাৎ করে মনে পড়ল ওর ভার্সিটিতে না আসা, ফোন বন্ধ, সব কিছু। আমি তাকিয়ে বললাম, তাহলে তুমি হঠাৎ ভার্সিটিতে আসা বন্ধ করলে কেন? কারণ বাসায় তখন বিয়ের প্রস্তুতি চলছিল, আর সত্যি বলতে আমি আপনার সামনে দাঁড়ানোর সাহসও পাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম হয়তো তোমাকে হারিয়ে ফেলেছি। হারালে খুঁজবেন? আমি কিছু বললাম না, কারণ আমার নীরবতাটাই তখন সব উত্তর দিয়ে দিচ্ছিল।
ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতাটা অস্বস্তিকর ছিল না, বরং অদ্ভুত শান্তির। আমি ধীরে বললাম, এত কিছু করলে যদি আমি রাজি না হতাম? তাহলে হয়তো সারা জীবন আফসোস নিয়ে বাঁচতাম, কিন্তু অন্তত চেষ্টা না করার আফসোস থাকতো না। কথাটা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আমি ধীরে ধীরে ওর দিকে তাকালাম। এই মেয়েটাকে আমি দূরে সরাতে চেয়েছিলাম নিজেকে বাঁচানোর জন্য, আর সেই মেয়েটাই আজ আমার স্ত্রী হয়ে আমার সামনে বসে আছে। অদ্ভুত না? আমি ধীরে হাত বাড়িয়ে ওর চোখের কোণের পানি মুছে দিলাম। নীলা কেঁপে উঠল হালকা। আমি নিচু গলায় বললাম, অনেক কষ্ট দিয়েছি তাই না? নীলা হালকা মাথা নেড়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল, হয়তো চোখের পানি আড়াল করতে চাইছে। আমি হালকা হেসে ফেললাম। হয়তো এটাই ভালোবাসা, যেখানে দূরে থেকেও মানুষ একে অপরকেই খুঁজে বেড়ায়। তারপর আমি ধীরে ধীরে নীলার অভিমান ভাঙানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। একটা সময় নীলা বলল, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। কেন? তুমি তো আমার বউ, আর আমার অধিকার আছে। কিসের অধিকার? নাচতে নাচতে তো ঠিকই বিয়ে করতে চলে গিয়েছিলেন। হ্যাঁ তো, তোমাকেই তো করেছি। লিখিতভাবে আমাকে করলেও মন থেকে আমাকে করেননি, কারণ আপনি তো তখন জানতেন না যে আমার সাথেই বিয়ে হচ্ছে। তা ঠিক, কি করব বলো? আমি যে কিছুতেই কিছু মিলাতে পারছিলাম না। ভালো কথা, এখন যা বলেছি তাই করুন। সরুন, আমি ঘুমাবো। কি বলো? এমন একটা রাতে তুমি ঘুমাবে? তোকে বসে বসে মশা মারবো? না, মশা মারা ছাড়াও তো আরও অনেক কিছু আছে। মানে কি আছে? এভাবে বললে তো বুঝবে না। ওয়েট, প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। বলেই আমি নীলাকে এক টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। হঠাৎ এমন হওয়ায় নীলা টাল সামলাতে না পেরে আমার বুকে এসে পড়ল, আর আমি সাথে সাথে ওর ঠোঁটজোড়া দখল করে নিলাম। এমন অবস্থায় নীলা কিছুটা কেঁপে উঠল, দুহাতে আমার শার্টটা শক্ত করে চেপে ধরল। কয়েক মুহূর্ত পর আমি ধীরে ধীরে সরে আসতেই ও হাঁপাতে হাঁপাতে চোখ তুলে তাকালো। গাল দুটো টকটকে লাল। আমি মুচকি হেসে ওর কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, কেমন লাগলো? নীলা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। আমি ধীরে ধীরে ওর থুতনিতে আঙ্গুল ছুঁয়ে মাথাটা উঁচু করলাম। তোমাকে এভাবে লজ্জা পেতে দেখলে আমার মনে তোলপাড় শুরু হয়ে যায়। নীলা কিছু বলল না, শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। সেই চোখে আজ আর কোনো অভিমান নেই, আছে শুধু গভীর ভালোবাসা। আমি আলতো করে ওর কপালে ঠোঁট ছোঁয়ালাম, তারপর ধীরে ধীরে ওকে আরও কাছে টেনে নিলাম বুকের সাথে। নীলাভ হালকা কাপা গলায় বলল, জানেন, আমি অনেক ভয় পেয়েছিলাম। কিসের ভয়? যদি কোনোদিনও আপনি আমাকে ভালো না বাসতেন। আমি ওর চুলে হাত বুলিয়ে শান্ত গলায় বললাম, দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছি, মানে এই না যে ভালোবাসিনি, বরং এতটাই ভালোবেসেছিলাম বলেই ভয় পেয়েছিলাম। কথাটা শুনে নীলার চোখ আবার ভিজে উঠল। মেয়েটা মুখ লুকিয়ে ফেলল আমার বুকে। আমি হালকা হেসে বললাম, এই মেয়ে, বাসরাতে কেউ কাঁদে নাকি? আপনার জন্য কেঁদেছি যতদিন, আজ না হয় সুখে কাঁদলাম। আমি কিছু না বলে ধীরে ওর মুখটা তুলে আবারও ঠোঁট ছুঁয়ে দিলাম। এবার আর নীলা সরে গেল না, বরং চোখ বন্ধ করে নিজেকে পুরোপুরি সঁপে দিল আমার কাছে। ঘরের নরম আলো, গোলাপের গন্ধ আর আমাদের নিঃশ্বাসের শব্দ মিলেমিশে অদ্ভুত এক মায়া তৈরি করছিল। আমি ধীরে ওর কানের কাছে গিয়ে বললাম, জানো নীলা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুল। নীলা সাথে সাথে মাথা তুলে বলল, ভুল? হ্যাঁ, যে ভুলটা করতে গিয়ে পুরো জীবনটাই সুন্দর হয়ে গেল। নীলা লজ্জায় আমার বুকে হালকা ঘুষি মারল, আর আমি ওর হাতটা ধরে ঠোঁটে ছুঁয়ে দিলাম। তারপর ধীরে ধীরে ওকে বুকে জড়িয়ে নিলাম এমনভাবে যেন এই মেয়েটাকে আর কোনোদিন হারাতে না হয়। দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।